হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা পোদ্দার। তো কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা মাম্মাকে সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে। আজকে আমি জানাবো আমার মাম্মাকে আমি কিভাবে পেলাম, মানে আমার বার্থ ব্লগের স্টোরি। তো আমি ফ্রান্সে ডেলিভারি করি। ওলে বাবলে, এই যে এখন একটু ডিফিকাল্ট হয়ে যায় সমস্ত কিছু শেয়ার করা, তো তার মধ্যে আমি শেয়ার করবো সেটা আমার জন্য। আর তোমরা যারা ইন্টারেস্টেড আছো যে ফ্রান্সে কিভাবে ডেলিভারি হয়, আমার কিভাবে ডেলিভারি হলো, সি সেকশন হলো নাকি নর্মালে হলো, কত ঘন্টা লেবার পেন ছিল, সব কিছু শেয়ার করবো। তো স্টে টিউন। এই ক্লিপিংসটা ছিল ডেলিভারি হওয়ার আগে লাস্ট চেক আপ। নর্মালি আমি কিন্তু 9 মাস পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করেছি, যেহেতু আমি স্ট্রং এনাফ ছিলাম। আর লাস্ট মাসটা আমি খুব একটা কনফিডেন্স পাইনি, তো ট্যাক্সিতে যাতায়াত করেছি। তো ওই দিন আমার অল্প অল্প করে লেবার পেন উঠছিল মনে হচ্ছিল আমার, বাট ওটা শুনলাম পরে নাকি এটা ফলস লেবার পেন। যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স আছে, যেহেতু বুঝতে পারছিলাম না যেটা ফলস কি ট্রু। তো যাই হোক, মনে সাহস নিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কি হবে। আর আমাদের এখানে না 41 সপ্তাহে ডেলিভারি করা হয়, মানে 40 সপ্তাহ পুরো কমপ্লিট হয়ে যখন 41 সপ্তাহে হয়, ডিউ ডেটটা ওই দিনই দেওয়া হয়। আর তার আগে যদি লেবার পেন ওঠে তাহলে সেক্ষেত্রে ডেলিভারি করা হবে। তো আমাকে বলে দেওয়া হয়েছিল কোন কোন ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশানে যেতে হবে। তো আমার সেরকম সিচুয়েশান হয়নি, কিন্তু মাঝে মাঝেই পেটটা খুব ব্যথা করে উঠতো। আর আমি বুঝতাম না যে আমার হসপিটালে যাওয়া উচিত কি উচিত না। তো যাই হোক, আমরা তো হসপিটালে সেদিনকে পৌঁছালাম। আর তো ডক্টর চেক আপ শেষে আমাকে মনিটরিং করালো বাচ্চার হার্ট রেট দেখার জন্য, আর আমার সত্যি সত্যি পেন হচ্ছে কিনা এটা বোঝার জন্য। তো ডাক্তার দেখে বললো আমার অ্যামিউনিটিক ফ্লুইড যেটা এটা অনেকটা বেড়ে গেছে। তো ওরা আর দেরি করতে চায় না, ওরা ইন্ডাকশন করতে চায়। তো আজকেই হসপিটাল ভর্তি হয়ে যেতে বললো। আমি তো শুনে আকাশ থেকে বললাম যে আজকে হসপিটালে কী করে ভর্তি হব, কারণ আমি তো রেডিই ছিলাম না যাওয়ার জন্য। আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডাক্তারের জন্য আমরা একটা গিফট রেডি করেছিলাম, একটা জামা টি শার্ট আমরা দেবো ঠিক করেছিলাম। তো যাই হোক, আর ডাক্তারকে বললাম যদি খুব অসুবিধা হয় আমাকে কালকে অ্যাডমিট হতে পারি যদি সমস্যা না থাকে। তা বললো যে না অসুবিধা নেই, তোমরা কালকেও অ্যাডমিট হয়ে যেতে পারো। তো আমার তাড়াতাড়ি বাড়িতে এসে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কাজ করলাম, কারণ বেবির খাটটাই যে রেডি করে রাখা হয়েছে। আর এই তো মনে মনে অনেক ভয় ছিল। সারা রাত ধরে গুগলে সার্চ করছি কিভাবে হয় না হয় ইন্ডাকশন লেবার। তোমরা যারা জানো না, ইন্ডাকশন লেবারটা হলো আর্টিফিশিয়ালভাবে তোমার ডেলিভারি পেনটাকে উঠিয়ে বাচ্চাটাকে ডেলিভার করা। তো এটা নর্মাল প্রসিডিউরেই যাবে, কিন্তু পেনটা আর্টিফিশিয়ালভাবে ওঠানো হবে। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম প্রসিডিওর অ্যাপ্লাই করা হয়। আচ্ছা হ্যাঁ, যতক্ষণ তোমরা দেখে নিলে যে ভিডিওতে আমার বড় একটু পুজো দিয়ে নিচ্ছিল। আর এই যে আমরা একটুখানি ভাত ডাল, নিরামিষের দিন ছিল, ভাত ডাল একটু আলুর তরকারি মোটামুটি খেয়ে যাচ্ছে। জানি না হসপিটাল থেকে কি খাবার দাবার, একটুখানি ম্যাগিও করে নিয়েছিলাম। মাত্র আমি খেয়ে উঠলাম, এখন একটু বিশ্রাম নেব। কালকে রাত্রেবেলা ঘুম হয়নি, একটু টেনশন ছিল, ভয়ও কাজ করছিল, কারণ কোনোদিনও জীবনে কোনোদিন আমি ওটির সম্মুখীন হইনি। তো ডাক্তার যেহেতু বলেছে তোমার নর্মালও হতে পারে, ওটিও হতে পারে, মানে সি সেকশনও হতে পারে, সো একটু বেশি টেনশনে আছে, এখনও বুক দুধ করছে। তারপর আবার নিজেকেই শান্ত করছে, অনেক মেয়েরাই মা হয়, সব মেয়েরই মা হয়। তো এই ছিল আমার লাস্ট বেবি বাম্পের পিক বা ভিডিও, যেটাই তোমরা বলো না কেন। তো চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। তো একটা উবের ডেকে নিয়েছিলাম, উবেরের জন্য আমরা ওয়েট করছিলাম হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য। যেহেতু আমার 40 উইকস পড়ে গেছিল আর ন্যাচারালিভাবে কোনো পেন উঠছিল না, তো তাই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছিল পেন ইন্ডাকশন করার। তো পেন ইন্ডাকশন কিন্তু বিভিন্ন প্রসিডিওরে করা যায়। আমারটা এটা করেছিল, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ড প্রসেস। এটা বেসিক্যালি একটা ছোট্ট চিপের মতো জিনিস, যেটা নাকি জরায়ুতে ইনসার্ট করানো হয় তোমার যে সার্ভিক্সটা আছে সেটাকে রাইপেন করানোর জন্য। তো এটা হচ্ছে লেবার প্রসিডিওরটাকে ত্বরান্বিত করে, ঠিক আছে। তো এইটাই একটা প্রসেস, শুধু না আরও অনেক রকম প্রসেস আছে যার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা ইউজ করা হয়। যেমন আমারই একজন পরিচিত বৌদি ছিল, সে হচ্ছে
তাকে বেলুন প্রসিডিওর করানো হয়েছিল। এরকম বিভিন্ন প্রসিডিওর আছে, কাউকে ইঞ্জেকশন পুশ করা হয়, কাউকে ওষুধ দেওয়া হয়, যার যে ক্ষেত্রে এটা সুইটেবল। তো এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে হসপিটালের রুম। এটা কিন্তু লেবার রুম ছিল না, এটা হচ্ছে তোমাকে চেক করবে ঘন্টায় ঘন্টায় যে বেবির হার্টবিট ঠিক আছে কিনা, তোমার প্রেশার ঠিক আছে কিনা। তো সেইগুলো প্রসিডিওরের জন্য যে রুমটা দেওয়া হয়েছিল ওটা সেটা। আর উপরে হচ্ছে আমার রুম, যেখানে বেসিক্যালি বেবি ডেলিভারি হওয়ার পর থাকবো বা বেবি ডেলিভারি হওয়ার আগে রেস্ট নিতে পারবো, যতক্ষণ না ওরা চেক আপ না করছে, বা চেক আপের পরে যদি মাঝখানে রেস্টের দরকার হয়। এই যে একটা বিশাল বড় একটা টয়লেট ছিল, এখানে তুমি স্নানেরও জায়গা ছিল, খুব সুন্দর পয় পরিষ্কার বলাই বাহুল্য। আর বেবি হওয়ার পর বেবির জন্য একটা ছোট কটও ছিল, খুব কিউট ছিল। এই যে বেবিকে এখানে স্নান করানো হবে, বেবির ডাইপার চেঞ্জ করা হবে। মধ্যে কথা হলো একদম অ্যাকুরেট ছিল, বাট আমার মনে তখন ভয় চলছিল, এগুলো কিছু মনই ছিল না আমার মনে হচ্ছিল যে কী হবে অলরেডি। তো আমার এটা ইন্ডিউস করে ফেলেছে, আর ইন্ডিউস করার পর থেকে 1.5-2 ঘন্টা পর থেকে কিন্তু আমার যে সার্ভিক্সটা আছে খুবই জ্বালা করতে শুরু করছিল, আর পেনটা উঠতে শুরু করছিল আস্তে আস্তে। আর ওরা বলছিল যে তুমি সবসময় হাঁটার চেষ্টা করো, হাঁটলে পরে কিন্তু পেনটা একটু কম হবে। তো সেই মতো আমি কিন্তু হাঁটছিলাম। তো যাই হোক, আর ওরা টাইমিং দিয়ে দিচ্ছিলো যে তুমি এখন রেস্ট করো, 2 ঘন্টা পর এসো। সেই টাইমে আমি আসছিলাম, তো ওরা মনিটরিং করছিল বেবির হার্টবিট, তারপরে বাকি যা যা জিনিস দেখে। তো সেরকমভাবেই কিন্তু প্রসিডিউরটা কন্টিনিউয়াস চলছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু রাতটা কেটে গেল। যেহেতু আমার বেবি সামারে হয়েছে, তো আমাদের এখানে দিন অনেকক্ষণ থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এটা কিন্তু 9টার সময় ভিডিও, রাত 9টার সময়। তো পরের দিন সকালবেলা, রাত্রেবেলা তো অসহ্য পেন ছিল। তখন আমি বুঝেছি যে মা হওয়ার যন্ত্রণাটা কতটা। তো নর্মালি পেনটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছিল। আর এমন না যে পেনটা যে একবারে এসে অনেকক্ষণ ধরে থাকছে, একবার আসছে আর একবার যাচ্ছে। আর যখন আসছে ইলেকট্রিক শকের মতো ব্যথা লাগছে, আবার কমে যাচ্ছে। তো আমি চেষ্টা করছিলাম হাঁটতে। তো ওরা বলছিল যে ব্লাডও বেরোতে পারে, বাট আমার ব্লাড কিছু বেরোয়নি। তো ভোর 5টার সময় আমার মনিটরিং করার টাইম দিয়েছিল, তো সেই মতো আমরা উঠে ওখানে গিয়ে মনিটরিং করাচ্ছিলাম। করতে করতে একটা খুবই বাজে সিচুয়েশন হয়ে গেছে, যে আমরা তখন হাঁটছিলাম, দেখো আমার জলটা ভেঙে যায়। জলটা ভাঙাটাও হচ্ছে খুব একটা মজাদার এক্সপিরিয়েন্স বলবো, যেহেতু আমরা রাত্রে দুজনের মধ্যে কারোরই ঘুম হয়নি। আমাকে মনিটরিং করা হয়েছিল, আমার পাশে নিরুপম বসেছিল, নিরুপমের চোখ প্রায় লেগে এসেছিলো, আর আমারও ঘুম ঘুম চোখ। এবার হঠাৎ করে মনে হলো কি, মানে বেলুনের মধ্যে ফুটো করলে যেরকম একটা আওয়াজ হয়, জল ভর্তি বেলুনের মধ্যে ফুটো করলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ হলো। তা এবার এমনই আওয়াজটা হয়েছে যে নিরুপমের ঘুম ভেঙে গেছে, আর আমিও জেগে গেছি। আমি বললাম যে কী হলো, কিসের আওয়াজ হলো? নিরুপম বলে কী জানে কি, তারপরে বলে হয়তো তোমার পেটের ভেতরে বেবি লাথি মেরেছে, কিক করেছে। আমি বলছি না, বেবি কিক করলে তো এরম আওয়াজ হয় না। তারপরে আমি ভাবলাম কিছু হয়নি, হয়তো অন্য কিছু হয়েছে, বা আমি অতটা নেগলেক্ট করে গেছি। ও মা, কিছুক্ষণ পর দেখি মানে কল কল করে জল বেরান, আর পুরো ওরকমভাবে জল বেরোচ্ছে। তারপরে তো নার্সকে ডাকা হলো, নার্স বললে ঠিক আছে, তোমার ওয়াটার ব্রেক করে গেছে, তো মোটামুটি 24 ঘন্টার মধ্যেই বেবি ডেলিভার করতে হবে। তো যেহেতু জলটা ভেঙে গেছে, যাতে বেবির ইনফেকশন না হয়, তো ওরা একটা অ্যান্টিবায়োটিক আমাকে দিয়ে দিল ইনজেকশনের মাধ্যমে। আর ওরা বলছিল তুমি যত পারো হাঁটো, এখন হাঁটলে পরে সার্ভিক্সের মুখটা তাড়াতাড়ি ওপেন হবে। আর ওরা চেক করে বলে দিল অলরেডি কিন্তু সার্ভিক্সের মুখটা 3 সেন্টিমিটার ওপেন হয়ে গেছে, যেটা নাকি ভীষণই ভালো নিউজ। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম। পেটে তো মাঝে মাঝে খুবই কন্ট্রাকশনের ব্যথাটা হচ্ছে। তো মাঝখানে খাবার দিয়েছিল, সেই খাবারটাও খেয়ে নিলাম, হসপিটালের খাবার বোঝোই তো। আর এই মাছগুলো হচ্ছে অনেকটা গন্ধ লাগছিলো, তারপরেও খেলাম। হসপিটাল খেতে খেতে ভালো লাগছিলো না। আর বলে দিয়েছিলো তোমার যদি এপিডিউরাল হয়, এপিডিউরালের পরে কিন্তু তুমি কিছু খেতে পারবে না, অনলি তোমার জুস খেতে পারবে, তাও সব রকম জুস না। তো সেই মতো অবস্থায় আমরা খাওয়া দাওয়া করে, ওরা আবার একটা টাইম দিয়েছিল যে এই টাইমের মধ্যে যে বার্থ রুম রয়েছে, যে রুমে বেবি বর্ন হবে, তো সেই রুমে আসো। তো এটা হচ্ছে সেই রুমটা, দেখো এখানে বেবি কট রাখা রয়েছে, বেবিকে স্নান করানো হবে, সেটা হচ্ছে স্নানের জায়গা রয়েছে। তারপর বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম, যে জিনিসগুলো রাখা দরকার একটা তোমার ডেলিভারি রুমে, সেই সমস্ত জিনিসই এখানে রয়েছে। তো এখানে আমার এপিডিউরাল মানে অ্যানাস্থেশিয়া হবে, তো তারপরে হচ্ছে প্রসিডিউরটা চালু হবে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এখানেই মনে হয় হয়তো যাদের সি সেকশন হয় এখানেই হয়তো হয়ে যায়, ব্যাপারটা ঠিক তা নয়।
তো যাই হোক, আমাকে এপিডিউরাল মানে অ্যানাস্থেশিয়া করা হলো ফর নর্মাল ডেলিভারি। এটা কিন্তু সি সেকশনের জন্য অ্যানাস্থেশিয়া সেটা কিন্তু আলাদা, আর নর্মাল ডেলিভারি অ্যানাস্থেশিয়া আলাদা। তো লাস্ট আমরা সেলফি তুলে নিচ্ছিলাম, কিন্তু ভীষণ বোর লাগছিলো, কারণ অ্যানাস্থেশিয়া দেওয়ার পর তো আর একটু নড়াচড়া করা যাবে না। তো দিয়ে ফেললো, কিন্তু অ্যানাস্থেশিয়া দেওয়ার পর মানে একটু ব্যথা করেনি। আমার পেন এতটাই উঠেছিল যে মানে অ্যানাস্থেশিয়া ব্যথাও আমার কিছু সেরকম লাগেনি। অনেকের নাকি এটা প্রচণ্ড ব্যথা লাগে, কিন্তু আমার সেরকম কিছুই লাগে। তো এপিডিউরাল করে দিয়েছে এখন। এপিডিউরাল পর কিছুটা স্বস্তি লাগছে, না হলে প্রচণ্ড ব্যথা ছিল এই 2 দিন ধরে। যতবারই সার্ভিস চেক করতে আসছে আমার মানে এত পেন হচ্ছিল। আর মাঝখানে তো ওয়াটার ব্রেক হয়ে গেছিলো। ওয়াটার ব্রেকের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে। তো এখন সার্ভিক্স ওপেন হয়েছে, কিছুটা ডাইলেটেডও হয়েছে, কিন্তু অনেকটা বাকি আছে। তো ওরা কন্ট্রাকশনের জন্য মেডিসিন দেবে। তো দেখা যাক কখন আমার বেবিটা আসে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করলাম। এবার মেন পার্টটা কিন্তু বাকি রয়েছে, যে আমার প্রিন্সেস, আমার আনভি কীভাবে আমার কোলে আসলো। আসলে ঘটনাটা এতটাই বড় যে একটা ব্লগে পুরোপুরি কভার করা সম্ভব হচ্ছে না। আমি নেক্সট ব্লগে কিন্তু ডিটেলসে পুরো বলবো যে আমার বেবিটা কীভাবে আসলো, কী কী সার্কামস্ট্যান্সেস হয়েছিল, আরও অনেক কিছু। তো সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।